পশ্চিম দিগন্তে লালাভা নিয়ে হাঁটছে অস্তগামী সূর্য। ওই দিনে শেষবারের মতো মুখ দেখছে জলের আয়নায়। পাখিদের বাসা ফেরার কলরবে ভেসে উঠছে আকাশ বাতাস। মাঝি ব্যস্ত মাছ ধরতে। কত ইতিহাস রয়েছে এ নদীর তীরে। আমরা রয়েছি শামসেরগঞ্জের ধানগড়া গ্রামে, কামালপুর সংলগ্ন ধানগড়া গ্রাম। আপনার সকলেই অবগত আছেন এই অঞ্চলটি অর্থাৎ এই এলাকাটি বেশ কয়েক বছর ধরে ভাঙনের কবলে পড়েছে। কত ঘরবাড়ি, মাঠঘাট, রাস্তাঘাট এই নদীর বক্ষে চলে গেছে। এই নদী গ্রাস করে ফেলেছে কত বাড়িঘর, কত মানুষের স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেছে। এই নদী দেখতে পাচ্ছেন খুব সুন্দর, তার সৌন্দর্য, কিন্তু এই নদীর ইতিহাস বিশাল। এই নদী কত গ্রামকে গ্রাম, কত মাঠকে মাঠ তার পেটে ভরে নিয়েছে। আমরা এসেছি বিকেলে আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন গোধূলির আলো জলে পড়ছে এবং গোধূলির আলো যেন মাখছে এ নদী। অসাধারণ দৃশ্য, প্রকৃতির সৌন্দর্য ফুটে উঠছে তার দেহে। গোধূলির আলোয় আলোকিত হয়েছে এ নদীর দেহ। আমরা অনেকদিন পরেই দেখতে এলাম এই নদীর তীর, এই নদীর এলাকাটা কেমন হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন নদী ভরে আছে। তবে ভিডিওটি এখনকার না, বর্ষার সময়ের ভিডিও, বর্ষার কয়েক মাস আগেকার ভিডিও, 2024 সালের। এলাকাটি অনেকটাই ভেঙে চুরমার হয়ে গেছে, অর্থাৎ অনেকটাই কেটে গেছে নদীর তীরবর্তী এলাকা, কিছুটা রয়েছে, এখনো তা অব্যাহত রয়েছে ভাঙন। এ দু একদিন আগেও শুনলাম এই ভাঙন আবার ধরছে কামালপুর এলাকায়। যে জল থাকলেও ভাঙন হচ্ছে, আবার জল না থাকলেও ভাঙন হচ্ছে। এখন জল নেই নদীতে, তবু ভাঙন হচ্ছে। গতকালকেই কামালপুরে আবার ভাঙন দেখা গেছে। পৃথিবীর বেশিরভাগ বিখ্যাত শহরগুলি কিন্তু নদীর তীরেই অবস্থিত। কলকাতা, লন্ডন, আপনি অনেক শহরগুলো দেখবেন নদী কেন্দ্রিক, অর্থাৎ নদীর তীরেই গড়ে উঠেছে। অথচ কি সৌন্দর্য সেই শহরগুলোর। এই এলাকাটিকেও ভালো করে বেঁধে, অর্থাৎ শহর এলাকা যেভাবে বাঁধা হয় সেভাবে বাঁধলে হয়তো ভাঙন প্রতিরোধ করা যেত। অনেকে মনে করেন ডিলিং, অর্থাৎ এই চর পড়ে যাচ্ছে যে মিডিলে, যার কারণে নদীর নাব্যতা হারিয়ে গেছে। সে ডিলিং করে পলি মাটিগুলো পাশেই, অর্থাৎ নদীর তীরে সরিয়েও কিন্তু নদীর নাব্যতা ফেরানো যেতে পারত। এর ফলে নদীর ভাঙন প্রতিরোধ করা যেত বলে অনেকে মনে করেন। তো অনেক মনে করেন সরকারের শীঘ্রই এলাকার প্রতি নজর দেওয়া উচিত ভাঙন প্রতিরোধ করার জন্য। শহর এলাকায় যেভাবে নদীর তীরবর্তী এলাকা বাঁধানো হয়, সেভাবে যদি উদ্যোগ নেওয়া হয় তবে ভাঙন প্রতিরোধ করা যাবে বলে অনেকে মনে করেন। এবং ডিলিং করা খুব দরকার, কারণ এটি নিম্নগতি এলাকায় পড়ে। অর্থাৎ নদীর যে তিনটে গতি, উচ্চগতি, মধ্যগতি এবং নিম্নগতি, নিম্নগতি থেকে পলির সঞ্চয় ঘটে, অর্থাৎ পলির সঞ্চয় হয়ে উঁচু ঢিপি অর্থাৎ দ্বীপ তৈরি হয়ে যায়। এই নদীতেও এখানেও শামসেরগঞ্জ, মুর্শিদাবাদ অর্থাৎ পুরো মুর্শিদাবাদ এলাকায় কিন্তু অনেক জায়গায় নদীর মধ্যবর্তী এলাকায় দ্বীপ পড়ে গেছে। অনেক বড় বড় গাছও হয়েছে, এরকম অনেক জায়গায় দেখা যাচ্ছে। সেই মাটিগুলো যদি ড্রিলিং করে সরিয়ে দেওয়া যায় তবে নদীর নাব্যতা ফিরে আসবে। তার ফলেই নদীর
ভাঙন প্রতিরোধ করা যাবে বলে অনেকে মনে করছেন। যাই হোক, নদী ভাঙন নিয়ে লেখা মোহাম্মদ ইজাজ আহমেদের লেখা একটি কবিতা আমি পাঠ করছি। কবিতার নাম তাদের কথা। এই এলাকার প্রেক্ষাপটেই আমার লেখা একটি কবিতা, তাদের কথা। নদীর তীরে তারা বসতি স্থাপন করেছিল, জায়গা কিনে সাধের নিট তৈরি করেছিল বাবুই পাখির মতো। বুক ভরা স্বপ্ন নিয়ে জীবন জীবিকা করছিল নির্বাহ। নদীর কলকল ধ্বনি, জলে রবির উদয় ও অস্ত যাওয়ার ছবি। মৃদুমন্দ বাতাস, চাঁদের জ্যোৎস্না তাদের হৃদয়ের সাগরে প্রফুল্লতার জোয়ার নিয়ে আসতো। তাদের দু চোখের তারাই স্বপ্নে না ভিড় জমাতো। নদীর ঢেউ তাদের গান শোনাতো, বাতাস ঢেউয়ের সঙ্গে নৃত্য করত, আর তাদের দেহ মনে আদর এঁকে যেত। রূপালী ভোর, রূপালী জ্যোৎস্না ভরা নিশি তাদের বাড়িতে উঁকি মারত, আর গঙ্গার দিকে অপলক দৃষ্টিতে চেয়ে থাকতো। সূর্য ঘুম থেকে জেগে উঠত সোনালি আভা নিয়ে তটিনীর আকাশে। তারাও জেগে উঠত ঘুম থেকে, মুখ দেখত জলের আরশিতে। সূর্য তাদের আদুরে চুমু দিত। গোধূলিবেলায় তারা তাদের স্বপ্নের নীড়গুলো, তরঙ্গিনী তাদের মাঠগুলো, তাদের বাগানগুলো গোধূলি আলোর পোশাকে সজ্জিত হতো। গঙ্গা পদ্মা হতে রূপালী শস্য আসত পাতে। শরতের কাশ তাদের হাতছানি দিয়ে বেড়াতে ডাকতো তাদের বাড়ি কাশ বলে। সেই ডাকে সাড়া না দিয়ে পারত না তারা থাকতে। দিনগুলো কতই না মধুর ছিল, কিন্তু বর্ষারানীর আগমন হতেই নবযৌবনা স্রোতস্বিনী উত্তাল হয়ে উঠল। তাদের স্বপ্নের দিনগুলো, স্বপ্নের বাড়িগুলো দুঃখ স্বপ্নে পরিণত হলো। তার আতঙ্কে শুধু প্রহর গুনল, তাদের ভিটেমাটি স্রোতের গ্রাস কবলে পড়ল। ভিটেমাটি তাদের দুঃখ দুর্দশাকে নিয়ে ইতিহাসের পিঠে চড়ে যেতে লাগলো সময়ের দেশে।